MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পাশে দাঁড়িয়ে আমি কিশলয় প্রশ্ন করেছিলাম, বাংলার মানুষকে লুট করতে লজ্জা করলো না? আজকে কিশলয়ের অগ্নিবাণে আপনাদের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন আপডেট দেব যা শুনে চমকে উঠবেন এবং অবাক হবেন যে এই ভয়ঙ্কর একটা ক্রিমিনাল কোট আনকোট সে কিভাবে এতদিন এ রাজ্যে এক প্রকার মসনদে বসে গোটা রাজ্যে রাজত্ব চালিয়েছে। নমস্কার, দেখছেন কিশলয়ের অগ্নিবাণ। জয় হিন্দ, আমি কিশলয় প্রশ্ন করছি আজকে কিশলয়ের অগ্নিবাণে, যে ভাইপো চোখের চিকিৎসার জন্য নাম করে এক্সকিউজ দেখিয়ে বাইরে পালানোর ছক করছিল, সেই ভাইপোকে ক্যালকাটা হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলল যে এই রাজ্যে থেকে চিকিৎসা করুন, SSKM করুন। এক প্রকার বার্তা দিয়ে দিল আদালত যে এখান থেকে পালানোর তাল করবেন না। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী এবং একদম শুরু থেকে সাথী মদন মিত্রর মতো নেতা চরম বিস্ফোরক তথ্য দিলেন। তিনি বললেন কোট আনকোট চোর ভাইপো আসলে শুধু চোর ভাইপো নয়, সে খুনি ভাইপো, কোট আনকোট খুনি ভাইপো। কেন বলছি খুনি ভাইপো? কারণ দেখুন বিশেষ প্রতিবেদন। দেশ থেকে পালানোর প্রচুর চেষ্টা ছিল ভাইপোর, কিন্তু সেই সমস্ত চেষ্টা মাটি হলো আদালতে। স্পষ্ট হলো যে কোনো চিকিৎসা করাতে হলে এ রাজ্যেই করাতে হবে, এমনকি SSKM এ চিকিৎসা করানোর পরামর্শ দিল আদালত। 15 বছর ধরে পিসি বারে বারে বলেছেন সরকারি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হয়, কিন্তু ভাইপো মশাই চিকিৎসার জন্য সেই সরকারি হাসপাতালের পথ মারাতে চান না। আদালতের স্পষ্ট পরামর্শ, বিদেশ এখনই নয়, রাজ্যেই চিকিৎসা করান। প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিতে পারি এবং সেই ক্ষেত্রে মেডিকেল বোর্ডের রিপোর্ট দেখে পরবর্তীকালে বিবেচনা করতে পারে আদালত। বিদেশে পালানোর পথ বন্ধ। বিলিতি ডাক্তাররা ওনার যে এত চিকিৎসা করলো, ওরেও তো রোগ সারাতে পারলো না, তাহলে আর বিলেতে যাওয়ার কি দরকার আছে? PG হসপিটালের ডাক্তাররা দেখবে, তাহলেই হলো, আবার কি আছে? বাকিটা এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার। আর অন্যদিকে সরকারের তরফেও ভাইপোর চিকিৎসায় সব রকম সহায়তার আশ্বাস। এটা আমি কোর্টকে সাধুবাদ জানাবো। মহামান্য আদালত এত বড় একটা রায় দিয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপরে আমরা কথা দিচ্ছি, উনি যদি বাংলার মুখে চিকিৎসা করান, কোর্ট যা নির্দেশ দিয়েছে, মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিয়ে সেইভাবেই পালন করব। একের পর এক মামলা, একের পর এক FIR, একের পর এক অভিযোগ। কোট আনকোট চোর ভাইপো পালানোর পথ খুঁজছে। ভেবেছিল চোখের চিকিৎসার নামে দেশের বাইরে গিয়ে আর ফিরে আসবে না, হয়তো এমনটা ভেবে প্ল্যানও কষে ফেলেছিল ভাইপো। কিন্তু কোট আনকোট চোর ভাইপো সেই প্ল্যান একদিকে যেমন মাটি হলো, অন্যদিকে এবার ভাইপোর নামে আরও একটা পালক জুড়ল। তারই দলের প্রাক্তন নেতা স্পষ্ট করলেন যে কোট আনকোট চোর ভাইপো আসলে খুনিও বটে। ভাইপোর উত্থান থেকে হম্বিতম্বি সবের সাক্ষী মদন মিত্র। সেই মদন এবার অভিষেকের গোপন রহস্যের হাঁড়ি ফাটালেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে CPM চমকাবে, BJP চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। You are having a criminal instinct. মদন মিত্রর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নেতা, একদম শুরু থেকে থাকা নেতা, তিনি বলছেন যে চোর ভাইপো আসলে খুনি ভাইপো বটে। সুপারি দিয়ে খুন করাতেন চোর ভাইপো। এই চাঞ্চল্যকর তথ্যের পরেই স্পষ্ট হয়ে গেল আসলে কতটা ক্রিমিনাল, কতটা অপরাধী এবং
কোট আনকোট চোর ভাইপোর নতুন নাম হয়তো হয়ে গেল এবার কোট আনকোট খুনি ভাইপো। এই প্রশ্ন নিয়েই আজকের কিশলয়ের অগ্নিবাণ, কোট আনকোট খুনি ভাইপোর কি এবার জেলে যাচ্ছে? তাহলে বলতেই পারি খুনি ভাইপো। মদন মিত্র বলছে খুনি। মদন মিত্র বলছেন যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল মাইন্ডেড। যে মদন মিত্র এত বছর ধরে তৃণমূলের শুরু থেকে তৃণমূলটাই করেছেন, সেই মদন মিত্র আজকে ফাঁস করে দিচ্ছেন যে খুনি ভাইপো, কোট আনকোট মদন মিত্রর কথায় খুনি ভাইপো আসলে সুপারি দিয়ে, কন্ট্রাক্ট কিলার দিয়ে খুন করাতো নিজের প্রতিদ্বন্দ্বীদের। যারা তার পলিটিক্যাল রাইভাল বা যাদের সে পছন্দ করত না, তাদেরকে সুপারি দিয়ে খুন করত চোর ভাইপো, যাকে এবার থেকে আমি বলবো কোট আনকোট খুনি ভাইপো। কারণ তার দলের প্রাক্তন নেতা সেই কথা বলেছে। তার কথা ধরে খুনি ভাইপোর এবার জেলে যাওয়ার সময় হয়েছে। আপনারা উত্তর দেবেন কিশলয়ের অগ্নিবাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যারা, অর্থাৎ দর্শকরা, তাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন। ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেলে গিয়ে আপনারা এর উত্তর দিতে পারেন এবং এই প্রশ্ন যেটা আপনাদের স্ক্রিনে ঠিক বাদিকে রয়েছে, সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা নয় আপনারা সোশ্যাল মিডিয়া গিয়ে দেবেন এবং শোয়ের শেষে পোল রেজাল্ট আমি দেখাবো আপনাদের মতামত, আপনাদের বক্তব্য তুলে ধরবো। পোল কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে, আপনারা গিয়ে পোলের উত্তর দিতে পারেন। ফিরবো আলোচনায়। আমি মদন মিত্রর বক্তব্যের প্রথম অংশটা আরও একবার শোনাতে চাই। যারা কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে দেখছেন, কিশলয়ের অগ্নিবাণের দর্শকরা যারা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না, অবিশ্বাস করছেন যে মদন মিত্র এত বড় একটা তথ্য এরমভাবে ফাঁস করে দিলেন, আর কে করছেন? মদন মিত্র। আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় লয়ালিস্ট ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মার খেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলটাই করেছেন, একদম রিসেন্ট পর্যন্ত। চোর ভাইপোর ধাক্কায়, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরা সবাই তৃণমূল ছাড়ছেন। এবার তথ্য ফাঁস হচ্ছে আরও একবার। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। ভাইপো সুপারি দিয়ে মার্ডার করাতো। ভাইপোর ক্রিমিনাল ইনস্টিংক্ট রয়েছে, অপরাধ মনস্তত্ত্ব, মানে অপরাধীদের মতো মানসিক চিন্তা ভাবনা এই এক ব্যক্তির। আমি এর আগেই বলেছিলাম, ভাইপোকে এই রাজ্যের বা এদেশের সবচেয়ে ঘৃণিত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ধরা যেতেই পারে। তাকে তার নিজের দলের নেতারা ঘৃণা করে, তাকে অন্য দলের নেতারা ঘৃণা করে, তাকে বাংলার মানুষ ঘৃণা করে। বাংলার ভেতরের মানুষ, বাংলার বাইরের রাজ্যের মানুষ, প্রত্যেকে একজন ব্যক্তিকে যদি ঘৃণা করে, সেই ব্যক্তির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোট আনকোট চোর এবং খুনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আজকে যে প্রশ্ন থেকে আমি হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব, রক্তের রাজনীতি করেই কি উত্থান ভাইপোর? নিজের পলিটিক্যাল রাইভালদের সুপারি কিলিং করিয়ে, খুন করিয়ে চোর ভাইপো, আসলে এবার বলবো খুনি ভাইপো, সে নিজের রাজনৈতিক কেরিয়ার সেট করেছে? এই প্রশ্ন থেকে আজকের কিশলয়ের অগ্নিবাণের প্রথম অংশে যাব। আমার সঙ্গে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, কাশেম আলী রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, অরিজিৎ বক্সি এবং দেবদাস মণ্ডল বিজেপি বিধায়করা আমার সঙ্গে থাকবেন সম্ভবত একটু পরেই, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী থাকবেন, প্রসূন ব্যানার্জি তৃণমূল বিধায়ক চাঁচলের আমার সঙ্গে সম্ভবত আর খানিকক্ষণের মধ্যে থাকবেন। আমি আজকে অঙ্কনকে দিয়ে শুরু করছি এবং আজকের ডিবেটের প্রথম অংশে প্রশ্ন করছি, কোট আনকোট চোর ভাইপো আদালতে গিয়ে পালানোর চেষ্টা করেছিল, থাপ্পড় খেয়েছে, পালাতে পারেনি। আসলে সে পালাচ্ছে এই কারণে, কারণ সে একের পর এক মার্ডার, খুন এবং অপরাধ করে গিয়েছে গোটা তৃণমূল রাজত্বে। মদন মিত্র বলছেন সুপারি কিলার দিয়ে খুন করাতো চোর ভাইপো। ওপেনিং রিমার্ক অঙ্কন দত্ত, 30 সেকেন্ডস। আপনারা অভিষেক ব্যানার্জিকে চোর ভাইপো, খুনি ভাইপো বলতেই পারেন। আমি প্রথম দিন থেকে বলে আসছি, অভিষেক ব্যানার্জি হচ্ছে মাফিয়া,
একটা মাফিয়া বাংলার দাউদ ইব্রাহিম হচ্ছে অভিষেক ব্যানার্জি। পিসি মুখ্যমন্ত্রী ছিল, তাই পিসির আঁচলের ছত্রছায়ায় একটা মাফিয়া রাজত্ব কায়েম করেছিল, এবং এই মাফিয়ার আমলে আপনি এই যে আজকে মদন মিত্র যে কথাটা বলছেন, দেবাশিস আচার্য, আমরা ভুলে গেছি তার কাহিনী, মানে তাকে কি করেছিলেন, একটা থাপ্পড় মেরেছিল বলে সেই ছেলেটাকে প্রাণে মেরে দিয়েছিল এই অভিষেক। সেই দেবাশিস আচার্যকে তো ভুলে যায়নি। দক্ষিণ 24 পরগনার মাটিতে কেমন সন্ত্রাসের ডায়মন্ড হারবার মডেল গড়ে তুলেছিল। এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার ওই লোকসভার অন্তর্গত এলাকায় 22 জন বিরোধী দলের কর্মী, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, 22 জন রাজনৈতিক বিরোধী দলের কর্মীকে কুপিয়ে হত্যা, প্রকাশ্যে গুলি মেরে খুন, বোমা মেরে খুন এই অভিষেকের মাফিয়া বাহিনী করেছিল, এই দাউদ ইব্রাহিমের ক্রিমিনালরা করেছিল। এ অস্বীকার করা যায় নাকি? এবং বারবার বাংলার দাউদ ইব্রাহিম হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। এমন দাউদ ইব্রাহিম যেমন এমন কোন ক্রাইম নেই যে ক্রাইম করেনি, এমন কোন ক্রাইম নেই 15 বছরের পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে এমন কোন জায়গা রাখেনি সমাজের, এমন কোন ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু রাখেনি যেটা পাচার করেনি, যেটায় চুরি করেনি, যেটায় দুর্নীতি করেনি। এবং আমি আদালত আজকে যে রায় দিয়েছে আমি তাকে স্বাগত জানাচ্ছি, যে তাকে বাইরে পালাতে দেওয়া যাবে না, কিন্তু তার সাথে যে আবার এই যে ফ্রি অফ কস্ট যে রক্ষা কবচগুলো প্রত্যেকবার পেয়ে যাচ্ছে, এতে তো তদন্তটাও বাধার সম্মুখীন হচ্ছে। যদি এই ধরনের মাফিয়াকে আপনি বেরোতেও দেবেন না, এটাও যেমন ঠিক, তদন্তকারী সংস্থাকে ফ্রি হ্যান্ড দিন। তাকে যদি আপনি বলেন অক্টোবর পর্যন্ত রক্ষা কবচ রয়েছে, তাকে আপনি তার এগেইনস্টে কোনো কঠোর পদক্ষেপ, তাকে ডিটেন করতে পারবেন না, তাহলে এই মাফিয়াকে বাঁচিয়ে রাখার মানে কি? পকেটে হাত দিয়ে বেরিয়ে বেরিয়ে হুমকি দেবে, 31-এ বুঝে নেব, ডিজে বাজাবো, এসব করব। আমি আদালতের কাছে একজন রাজ্যের মানুষ হিসেবে আবেদন করব, এই মাফিয়ার রক্ষা কবচ তুলে নিন, প্রকৃত ন্যায় বিচার তবে বাংলার মানুষ পাবে। মাফিয়ার রক্ষা কবচ তুলে নেওয়ার অত্যন্ত প্রয়োজনের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তার সঙ্গে যে নেতা এতদিন ধরে কাজ করেছে, যিনি ভেতরটা জানেন, তিনি বলছেন যে সুপারি দিয়ে ক্রিমিনালদের মতো খুন করাতো। এর চেয়ে বড় মন্তব্য আর কি হতে পারে? দেবাশিস দা, 30 সেকেন্ডস। না দেখুন, এই অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা তো প্রচুর বলেছি, এবং সত্যিই তো মানে এনাকে যেগুলো অঙ্কন বললো আমি প্রায় সবগুলোকেই সমর্থন করি। আর সব থেকে বড় কথা যেটা, যে আজকে শিক্ষা নিয়ে যে দুর্নীতিটা হয়েছে এবং যেগুলো আমরা দেখেছি, আমরা অনেক কিছু হয়তো মেনে নিতে পারি, কিন্তু এই যে মানুষের শিক্ষা নিয়ে যে ছেলেখেলাটা করা হয়েছে, চাকরি নিয়ে যে ছেলেখেলাটা করা হয়েছে, সেটা কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ। মানে কতগুলো প্রজন্মকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র একজনের সম্পত্তি বা একজনের পয়সা এটা করতে গিয়ে একটা রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়া হয়েছে। এটার কোনো ক্ষমা নেই। মানে আমি জানি না আজকে মদন মিত্র নতুন করে কি বলেছেন, কিন্তু এটা তো সর্বজন মানে সবাই এটা জেনে গেছে যে এনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। এবার আমাদের মনে হয় যে যত দেবাশিস দা, ডাইলিউট করে লাভ নেই। আমি বলছি, মদন মিত্র বলছেন যে সুপারি দিয়ে খুন করাতো, এই তথ্যটা তো একদম বিস্ফোরক, একদম নতুন। এতদিন পর্যন্ত এই অভিযোগটা সরাসরি তার দলের কোনো নেতা করেনি। তো এই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যেমন অঙ্কন বলছিল যে রক্ষা কবচ তুলে নেওয়া উচিত। আপনারা কি সেটা মনে করেন না? দেখুন, ডাইলুটের প্রশ্ন নেই এখানে। বিজেপি যেটা মনে করবে সেটাই হবে। কারণ আজকে তো যারা ধরুন বিজেপিতে চলে যাচ্ছে বা বিজেপির সঙ্গে মনে করার কিছু নেই। বিজেপি কি আপনাকে বিজেপি দেয়নি, চলে যাবে নাকি? রক্ষা কবচ হাইকোর্ট দিয়ে, রক্ষা কবচ এটা তো আদালত রক্ষা কবচ দিয়েছে, আদালত দিয়েছে। আপনার থেকে শিখবো আমরা। আপনি যদি ভুলভাল কথা বলেন আমরা কি শিখবো? আচ্ছা দেবাশিস দা, শেষ করুন। আমি বলি যে কাশিম বাবু, আপনার ঘরের খবর আপনার ঘরের লোকেরা বলতে পারবে ভালো, আমি বলতে পারবো না ভালো। আপনি মানে না, যেমনটা মদন মিত্র বলছেন অভিষেকের কথা, সেটাই বলতে গেছি। যারা এখন ধরুন ওই ওয়াশিং মেশিন টেশিনে গিয়ে অন্য জায়গায় চলে গেছে, তারা ঘরের খবর, একই ব্যাপারটা তো একই। তো সেই একটা দল থেকে আরেকটা দলে গেছে, যারা গেছে সেই দলে তারা এখন বলবে যে সত্যিটা কি, কতদিন চাল ছিল। অভিষেকের অপরাধ দেখতে পাচ্ছে না, বামপন্থী ডানপন্থী কেউ কারো পাশে না। না, অবশ্যই ডি রাজা কোলাকুলি করছে সিপিআই এর নেতা, সে তো কেন করবে? সে তো প্রধানমন্ত্রী কেন করবে? না না, প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক জোট করেন না। অভিষেকের সাথে বামপন্থীরা রাজনৈতিক জোট করে সরাসরি দিল্লিতে। ইন্ডি জোটে আমরা সিপিএম সিপিআই এর প্রতিনিধির পাশে অভিষেককে এই গত মাসেও বসে থাকতে দেখেছি। একদিকে এই এমএ বেবি, আরেকদিকে ডি রাজা, এর মাঝখানে অভিষেক বসে রয়েছে। এই রাজনৈতিক ভাবে প্রশ্রয় দেওয়াটা বন্ধ করুন। দেবাশিস দা বলুন। উত্তেজিত না হয়ে, সিবিআই ছিল, ইডি ছিল, ইনকাম ট্যাক্স ছিল, সেগুলো সব ছিল। এতদিন ধরে
রক্ষা কবচটা যেদিন তুলে নেবে সেই দিন দেখবেন এই মাফিয়া গাড়োবে। আরে বাবা, যেদিন আদালত রক্ষা কবচ তুলে নেবে সেই দিন দেখবেন এই মাফিয়া গাড়োবে। অঙ্কন একটা প্রশ্ন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা মামলা করছেন না কেন বা আবেদন করছেন না কেন যে রক্ষা কবচটা তুলে নেওয়া হোক এই মাফিয়ার থেকে? বিকাশ বাবুকে মামলা করতে বলুন। তুমিও তো করতে পারো মামলাটা। না না, আমি মামলা করতে পারি, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো আইনজীবী। অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিকাশ বন্ধুর মতো যত লড়াই করেছে, আমরা যত কথা বলেছি, সিপিএমরা যত কথা বলেছে, বামপন্থীরা যারা বলেছে, সেগুলো আজকে কোথায় কেন বলেছে? দ্রুত তদন্তের আওতায় আনা হয় কোনো রক্ষা কবচ ছাড়া। এই মামলা ভারতীয় জনতা পার্টির আইনজীবী দেবাশিস শেষ করুন, করেছেন সুন্দরী তিওয়ারি। তারপর কাসেম দা বলুন, শেষ করুন দেবাশিস। আমি বলছি যে এই শুভেন্দু অধিকারী, মদন মিত্ররা যতটা জানে অভিষেক সম্বন্ধে, আমি আপনি তো জানবো না, ঘরের ছেলের কথা তো ঘরের লোকেরা জানবে। তারা আজকে বলুক না ভালো করে কি কি হয়েছে, সেই অনুযায়ী পুলিশ। বিকাশ বাবু মামলাটা নেবেন না? আরে বিকাশ বাবু কি করে ওনার ঘরের কথা জানবে? না, মামলা তো লড়েন, তৃণমূলের হয়ে সব মামলা তো বিকাশ ভট্টাচার্য লড়ে। বিকাশ বাবুর কাছে যান না, যে বলুন, একটু দাবি করুন যে বিকাশ বাবু এনার। আমরা কেন দাবি করতে যাব? করবেন না, ভালো বিকাশ বাবু তো তৃণমূলের নেতাদের পয়সায় বিক্রি হয়। না, দেবাশিস দা বলছিলেন যে মদন মিত্র ভালো জানবেন। এক সেকেন্ড, মদন মিত্র ভালো জানবেন আপনি বলছিলেন দেবাশিস দা। আমি আরো একটা বক্তব্য শোনাবো মদন মিত্র আরো একটা বক্তব্য শুনে আমি কাসেমদার কাছে আসছি। মদন মিত্র কোট আন কোট চোর ভাইপো, এখন যে কোট আন কোট খুনি ভাইপো হয়ে গিয়েছে, তার আরো একটা পর্দা ফাঁস করছেন, দেখুন। এই প্রথম আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে, কারণ যারা করছিলেন তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন হতো। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার, যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি, ইতিমধ্যেই আমার ওপর রিভলভার থেকে শুরু করে সোডা বোতল, বড় সোড, রড, লোহার রড দিয়ে আমার ওপর মেরে ভেঙে গাড়ি ভাঙচুর করে আমার ওপর অ্যাটেম্প করা হয়েছে। আমি বলেছি, বাট আই অ্যাডমিট that a very young boy like Abhishek Bandyopadhyay, it's very surprising to me that he has a criminal instinct. আমারও চেহারা দেখে মনে হয়েছে, মানে ওর যে মানে পরপর 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 ধাপ সিঁড়িগুলো যাচ্ছে, আর তারপর ওর যে পরপর 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 ওর রিয়াকশনগুলো আমি দেখছি, তাতে আমার মনে হয়েছে যে যে ধাঁচেও কথা বলে, যে টোনেও কথা বলে, এবং যে লেভেলেও নিজেকে নিয়ে যায়, তাতে খুব বেশি ক্রিমিনাল ইনস্টিংক্ট ছাড়া এরকমভাবে বলা যেত না। কাসেমদা, আমি আপনার কাছে যাওয়ার আগে আমি ছোট্ট করে একবার, দেবদাস মণ্ডল বিজেপি বিধায়ক হাবড়ার গাড়ি থেকে জয়েন করছেন, কানেকশন আনস্টেবল, তাই দ্রুত একবার ওনাকে নিয়ে আমি আপনার কাছে আসছি। কাসেমদা, দেবদাস মণ্ডল বিজেপি বিধায়ক হাবড়ার আমার সঙ্গে রয়েছেন। রিপাবলিক বাংলায় কিশলয় অগ্নিবারে স্বাগত। আমি কিশলয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রিমিনাল ইনস্টিংক্ট রয়েছে, মদন মিত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুন করানোর সুপারি দিয়েছেন, মদন মিত্র আজকে ফাঁস করে দিলেন। দ্রুত গ্রেফতারি দাবি করছেন কি স্যার আপনারা? ব্যবস্থা নিচ্ছেন কি? বলুন স্যার। দেবদাস মণ্ডল, 30 সেকেন্ডস। অবশ্যই অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই অ্যারেস্ট করা উচিত ছিল। পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সমস্ত খুনের অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে কেন আছে, এটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অবাক হয়ে যাচ্ছে। আজকে হয়তো মদন মিত্র বলছে, আমরা বারে বারেই বলে এসছি, এবং বাংলায় যে 10-11 কোটি মানুষ, তারা প্রত্যেকেই বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে, এবং ক্রিমিনালি রাজনীতি, খুনের রাজনীতি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছে পশ্চিমবঙ্গে। কোর্ট থেকে বারবার কোর্টে যাচ্ছে, কোর্টের থেকে সে মানে রক্ষা কবচ নিয়ে আসছে। আমি যেহেতু মহামান্য আদালত দিয়েছে, এখানে কারোর কিছু বলার নেই, প্রশ্নই ওঠে না। কিন্তু ঘটনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বাইরে থাকবে? এত দম্ভ, এত অধ্যত্ত, বারবার মিটিং করে তিনি প্রকাশ্যে হুমকি দেন যে এই তারিখের পরে এই দেখে নেবো, এই তারিখের পরে ডিজে বাজাবো, এই তারিখের পরে অমুক করবো, 4 তারিখে 2টোর পরে আপনি
বলুন, আজকে যদি কোনো ক্রমে বিজেপি ক্ষমতায় না আসতো, পশ্চিমবঙ্গ শ্মশান করে দিত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কাণ্ড ঘটাতো স্যার। এখান থেকেই আমার প্রশ্ন, 2021 সালে ক্ষমতায় আসার পর, তৃণমূল ক্ষমতায় আসার পর আপনাদের মনে হয় 350 কর্মী খুন হয়ে গিয়েছিলেন, নেতা কর্মী, বা সংখ্যাটা আমি জানি না, 350। শুধু তাই নয়, আপনারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, দেশ দেখেছে, জেসিবি নিয়ে গিয়ে বাড়ি ভেঙে দেয়া। হাবড়া বদরে একজন আর্মি, এক্স আর্মি, যার মা পঞ্চায়েতের মেম্বার ছিলেন, তার ছেলেকে মেরে, সুকুমার তার নাম, তাকে মেরে দলা করে দিয়েছিল এবং তার ক্যাপে ট্যাপে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এরম হাবড়াতে বহু আছে, পশ্চিমবঙ্গে বহু আছে। এই অভিষেক যে উস্কানিমূলক বক্তব্য রাখে এবং সরাসরি এই খুনের সাথে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে আপনারা দেখেছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছিল, যে বিজেপি যারা করে তাদের বাড়ি ঘেরাও করো, তার মানে তাদের মারো, তাদের খুন করো। এখনো কেন বাইরে আছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যত দ্রুত সম্ভব এই পাগলা কুকুরকে ভেতরে দেয়া। বেশ, অনেক ধন্যবাদ। দেবদাস মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন ব্যস্ততার মধ্যে, অনেক ধন্যবাদ। বিজেপি বিধায়ক আমার সঙ্গে ছিলেন। কাশেমদার কাছে আসি। কাশেমদা, একটু পরে আমি ওই বাইটটাও শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাগ করে করে বলছিলেন বিজেপির হাত ভাঙবো, পা ভাঙবো, ঘাড় ভাঙবো, মাথা ভাঙবো, ভেঙে টুকরো করব, গাছে বাঁধবো, অনেক কিছু, অনেক হুমকি। যদি আজকে ক্ষমতায় আসতেন তাহলে কি মানে আসতো ভাইপোর, চোর ভাইপোর পার্টি, খুনি ভাইপোর পার্টি, তাহলে কি হতো ভাবতে পারছেন? 30 সেকেন্ড। আজ থেকে 6 মাস পূর্বে একটা কথা খুব মনে পড়ে, আপনাকে দিয়ে উদাহরণ টানতে পারি। আপনাকে দিয়ে কবিতা তো দেবো, কবিতা একদম প্যাকেজ আছে, আপনাকে দিয়ে উদাহরণ দিতে পারি। আপনার উপরে দুবার আক্রমণ হয়েছে। এই আক্রমণের রহস্য উন্মোচন হয়েছে। আপনি নিজে এফআইআর করেছেন, থানায় অভিযোগ জানিয়েছেন, সশরীরে গিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমার মনে হচ্ছে মদন মিত্র যে কথা বলছে, মদন মিত্রের কথার সূত্র ধরে আমি বলতে পারি যে এই মদন মিত্রের কথার সূত্র বা বার্তালাপের মধ্য দিয়ে আমি বলতে চাই যে আপনার প্রতি আক্রমণ যেটা হয়েছিল এই বাইপাসের ধারে বা পাকসার কাছে, এর সঙ্গে অভিষেক ব্যানার্জি নিশ্চিত রূপে যোগসূত্র আছে। আমারও খুব দৃঢ়তার সাথে মনে হচ্ছে যে এই শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ, তার খুনের পিছনে সুপারি কিলারের কোনো কিছু লুকিয়ে আছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি যেভাবে রকের মোস্তানের মতো 6 প্যাক বডি নিয়ে কলির কেষ্ট ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুঙ্কার দেন, রণংদেহী মনোভাব দেখান, যে কোনো রকের মোস্তান যেভাবে উনি ঠেট দেন, কখনো শ্মশান, কখনো বলেন তোর বাপকে ডাক, কখনো বলেন ডিজে বাজান, আমার মনে হচ্ছে কোনো রকের মোস্তান। একে তো এতক্ষণ কেন জেলের বাইরে? একে তো কোমরে দড়ি বেঁধে জেলের গারদের মধ্যে পড়া উচিত, জেলের মধ্যে পড়া উচিত। না পূর্বে, সময়ের অপেক্ষা। ইন্টারাপ্ট করবেন না, সময়ের আমি ইন্টারাপ্ট করছি না, আমি চোখের চিকিৎসা। দাঁড়া বলতে দাও। কবে? চোখে দাঁড়া না, চোখে কথা বলো, মুখে কিছু বলো না। চোখে কথা বলো, মুখে কিছু বলো না। ইডি সিবিআই যখন কণ্ঠস্বর মেলানোর জন্য ভাইপো অভিষেক ব্যানার্জিকে ডাকে, তখন ও বোবা হয়ে যায়, তখন আর কথা বলতে পারে না। যদি ভাইপোর বিদেশে চোখের চিকিৎসার জন্য ভাইপো বারংবার বিদেশ সফর করছেন, বাংলার মানুষ তো কৌতূহল, বাংলার মানুষও জানতে চায় যে ভাইপোর চিকিৎসা হওয়া কি পশ্চিমবাংলার ক্ষেত্রে সেই উন্নত পরিষেবা ছিল না? 15 বছরে তার পিসি মুখ্যমন্ত্রী এসএসকেএম, বলতে দিন, এসএসকেএম উডবান ওয়ার্ডে কখনো মদন শুয়ে যাচ্ছে, কখনো পার্থ চট্টোপাধ্যায় শুয়ে যাচ্ছে, কখনো ওই অনুব্রত মণ্ডল শুয়ে পড়ছে। এত উন্নত মানের চিকিৎসা পরিষেবা, তাহলে পিসির চিকিৎসা পরিষেবা ফেল করেছে। তাই আমি বলবো মদন যেভাবে মানে করছে, ঝামেলা বেঁধেছে, মদনা মামা বালিশে। না কাশেম, কবিতাটা একটু হোল্ড করতে বলবো। আমার সঙ্গে প্রসূন ব্যানার্জি, তৃণমূলের বিধায়ক, চাঁচল থেকে ঋতব্রত পন্থী তৃণমূলের বিধায়ক রয়েছেন। আমি কবিতাটা একটু হোল্ড করতে বলবো, আমি ওনাকে নিয়ে আপনার কাছে আসি। প্রসূন বাবু, রিপাবলিক বাংলায় কিশলয় অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়। অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল, অভিষেক ব্যানার্জি খুন করানোর ছক কষছে, এমনটা কষেছে। মদন মিত্রকে খুন করানোর কথা বলছে, এমনটা বলছেন মদন মিত্র। যদি প্রসূন ব্যানার্জি শুনতে পান তাহলে এর প্রতিক্রিয়া চাই আপনার থেকে। আপনার ফ্রেমটা যদি একটু সেট করেন। অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, কারণ মদন মিত্র আপনারা জানেন যে একজন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান এবং মাল্টিপল টাইমস এমএলএ। এখন যদি মদন মিত্র কোনো স্টেটমেন্ট করেন, তো ডেফিনেটলি তিনি রেসপন্সিবিলিটি নিয়ে স্টেটমেন্ট করছেন। তো বিষয়টা আমার মনে হচ্ছে যে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত উদ্বেগজনক।
আচ্ছা আপনি তো নিজেও তৃণমূলের বিধায়ক, তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন, আপনাদের নামও তো অভিষেক ব্যানার্জি ওখানেই বসে বসে পড়ছিলেন। আপনাদের কি তথ্য, আপনার কাছে কি তথ্য আছে? অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল মাইন্ডসেট, মদন মিত্র বলছেন, আপনি কি বলছেন? আপনিও তো তৃণমূলের বিধায়ক, মানে অ্যাটলিস্ট তৃণমূল হয়ে জিতে এসেছেন ভোটটা, এখন ঋতব্রত পন্থী হয়েছে। হ্যাঁ, মদন মিত্র যেটা বলেছেন সেটা মদন মিত্র একটু ক্যামেরা থেকে যদি দূরে যান। হ্যাঁ 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 মদন মিত্র যেটা বলেছেন মাননীয় বিধায়ক, সেটা মাননীয় বিধায়ক মদন মিত্র নিজস্ব কিছু এক্সপেরিয়েন্স বলুন, তার যে তথ্য বলুন, সেটা ওনার কাছে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মদন মিত্র কথাটা বলেছেন। অভিষেক ব্যানার্জি সম্পর্কে আপনার কি মতামত প্রসূন বাবু? এই মুহূর্তে উনি কোনো পদে নেই, ফলে আমি মনে করছি না ওনাকে একটু দূরে যান যদি ক্যামেরা থেকে, স্যার। প্রয়োজন। হ্যাঁ, না আপনার এতদিন ধরে তো পদে ছিলেন আর আপনিও দলটা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত? 2026 সালের নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনে স্যার আপনার ক্যামেরাটা যদি একটু মুখ থেকে দূরে ধরেন বা কাউকে ধরতে বলেন তাহলে দেখা যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে। 21শে জুলাইয়ের সভাস্থলে রয়েছে, সবসময় মেইনটেইন করা যাচ্ছে না। বুঝতে পেরেছি, এই ডিসটেন্সটা ঠিক আছে, এই ডিসটেন্সটা ঠিক আছে। আমি বলছি স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনাদের নেতা ছিলেন 2026-এর 4 মে পর্যন্ত, আপনার কোনো মতামত তৈরি হয়নি এতদিনে? 26 সালে নির্বাচনে আমার যেটা মনে হয়েছে যে ক্যামাক্সিড এবং আইপ্যাকের কম্বিনেশনে ইলেকশনের স্ট্র্যাটেজি তৈরি হয়েছিল। অবশ্যই সেই স্ট্র্যাটেজিতে কোথাও বড় গন্ডগোল ছিল, নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 2, 2 নম্বর নবজোয়ারের পরবর্তীকালে যেটা পঞ্চায়েতে বলা হয়েছিল যে যোগ্যতার ভিত্তিতে টিকিট দেওয়া হবে, সেটা পালিত হয়নি। একাধিক জেলাতে টিকিট স্বচ্ছভাবে দেওয়া হয়নি। এই দায়িত্বগুলো অবশ্যই ওনাকেই নিতে হবে। টিকিট স্বচ্ছভাবে দেওয়া হয়নি স্যার, আপনিও টিকিট পেয়েছেন এবং জয়ী হয়েছেন, আপনি প্রাক্তন আইপিএস অফিসারও বটে। হ্যাঁ, বিষয় আপনি কথাটা শুনুন, 2023-এ নবজোয়ার হয় এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা বলা হচ্ছে। আচ্ছা, 2026-এর নির্বাচনটায় সবকিছু ঠিকঠাক ছিল? 24-এর টিকিট 2026-এর নির্বাচনে 2026-এর নির্বাচন সমস্ত বিধায়ক মালদা। বেশ, বুঝতে পারছি আপনার ক্যামেরা একটু সমস্যা আছে, একটু সঙ্গে থাকুন, ক্যামেরাটা একটু দূরে রাখুন। অঙ্কন রিপ্লাই করছে, একটু ক্যামেরাটা দূরে। হ্যাঁ, অঙ্কন। আমি 21শে জুলাইয়ের বুঝতে পারছি স্যার, 21শে জুলাই ঋতব্রতপন্থী 21শে জুলাইয়ের মঞ্চে আপনি রয়েছেন, তাই ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে। অঙ্কন আমি এদেরকে শুনে কি বলবো বলুন, এদের যত আমি শুনছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। মানে এরা এত সাধু পুরুষ, এরা এরকম শ্রীকৃষ্ণ চরিতামৃতের মতো সমস্ত কিছু বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে এত, মানে এখন এসে অভিষেক এত খারাপ, এই প্রসূন বাবুই বলুন, মদন বাবুই বলুন, যারা যারা বলছেন, তো এরা কি এতদিন এদের মনে ছিল না? এই এতদিন তো এরা বড় বড় করে এই অভিষেক হচ্ছে যুবরাজ, অভিষেক হচ্ছে সেনাপতি, অভিষেক মমতা নেত্রী, এবি উই লাভ এবি, এইসব করতো। তো 4 তারিখের পর তারপর থেকে এদের এরকম একটা চৈতন্য এলো যে না, অভিষেক খুব খারাপ, আমরা খুব খারাপ ছিলাম অভিষেকের সাথে। তো ছিলেন কেন মশাই? 24 সালে এই মানুষটা পুলিশ অফিসার ছিলেন, মালদার এসপি ছিলেন, 6 ঘন্টা মানে 3 ঘন্টা আগে রেজিগনেশন দিয়ে তৃণমূলের টিকিটে এই অভিষেক ব্যানার্জি মঞ্চে এনার নাম বলেন, ইনি র্যাম্পে হাঁটেন, আমি মালদা উত্তরের প্রার্থী। আবার 26-এর টিকিট পেলেন, আবার 26-এ জিতলেন মুসলিম অধ্যুষিত ওই চাচল থেকে। এবার তারপর এসে বলছেন অভিষেক খুব খারাপ, মদন মিত্র সিরিয়াস অভিযোগ করেছে, আমি ঋতব্রত এতদিন চটি চাটতেন, তারপর দেখলেন চটি চেটে লাভ নেই, অভিষেকের হয়ে কয়লাও চেটেছেন, গরুও চেটেছেন, পুলিশ অফিসার হিসেবে এনার কুকীর্তি খুব একটা কম কিছু নেই। এই মালদা করিডোর দিয়ে যে সমস্ত পাচার চক্র চলতো, যেগুলো অ্যাক্টিভ ছিল, যেগুলো সক্রিয় ছিল, সমস্ত কিছু উনি পুলিশ অফিসার হিসেবে জানতেন এবং সবকিছু এই পাচার চক্র। উনি তো বলছেন টিকিট দেওয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না, পঞ্চায়েতের টিকিট গুলো স্বচ্ছ ছিল না, কিন্তু লোকসভা না, এরা কি হচ্ছে বলুন তো, এরা কেউই প্রশ্ন শুনতে চায় না। এরা লোকসভার টিকিটটা যেহেতু পেয়েছিলেন তাই স্বচ্ছ ছিল, বিধানসভার টিকিট পেয়েছিলেন তাই স্বচ্ছ ছিল, কিন্তু পঞ্চায়েতটা গোলমাল হয়ে গেছিল। নিউজ আছে, আমি আসছি, ব্রেকিং নিউজ আছে। জলে গেল চিকিৎসার নামে বিদেশ পালানোর ফন্দি কাটছিলেন, কিন্তু সেই ফন্দি কাজ করলো না। কিশোর অগ্নিবাণে ব্রেকিং নিউজ। হাইকোর্টে ধোপে টিকলো না হাইকোর্ট চিকিৎসা যুক্তি, বিদেশে নয় চিকিৎসা করাতে হবে রাজ্যেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি এসএসকেএম এর কথাও বলেছে, এসএসকেএম এ যান না চিকিৎসা করাতে। কি বলেছেন
সৌগত ভট্টাচার্য বিচারপতি, একবার সেই তথ্যটা আমি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের ঠিক এরপরেই দেখাবো। আমি কোট আনকোট জানাতে চাইছি যে কি বলেছেন বিচারপতি, আদালতের তরফ থেকে কি বলা হয়েছে। চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। 20 বছর ধরে বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারেন, কিন্তু এখন পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বলা হয়েছিল 20 বছর ধরে আমি চিকিৎসা করাচ্ছি বাইরে গিয়ে। কোনো শারীরিক সমস্যার এই রাজ্যে সমাধান হবে না এটা তো নয়, এখানে তো চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এসএসকেএম হাসপাতালে কথা বলে দেখুন, বিচারপতি এসএসকেএম হাসপাতালে যাওয়ার কথা বলছেন, যে এসএসকেএম হাসপাতালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন ওটাই নাকি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাসপাতাল গোটা দেশের, সেখানে অভিষেক ব্যানার্জি ভাইপো চিকিৎসা করাতে যেতে চান না। দরকারি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারি, মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখান, দেখুন তারা কি বলে। আদালতে চিকিৎসার সমস্ত কথা, সমস্ত তথ্য, সমস্ত সলিউশন বের করে দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো আর পালাতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি ডিবেটের দ্বিতীয় অংশে আসছি, কাশেমদা এবং দেবাশিসদের কাছে আবার আসছি। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। আমি প্রশ্ন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী জীবনটা কি জেলে ঠাঁই হতে চলেছে, নাকি যেমনটা দেবাশিসদা প্রশ্ন তুলছেন যে জেলে এখনো যাচ্ছেন না কেন, এর পিছনে কি কোনো রহস্য আছে? কাশেমদা। মহামহিম হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে বা যে সিদ্ধান্ত নিয়েছে যে চোখের চিকিৎসা ওকে কলকাতায় করতে হবে, ও বারবার ফোন দিয়ে ফুড়ুং করে বিদেশে পালিয়ে যাবে, এটা তো হয় না। তো পশ্চিমবাংলায় তাহলে 15 বছরের পিসির রাজ্যে চিকিৎসা অবস্থা খুব খারাপ ছিল। এখন বর্তমানে যেভাবে তৃণমূল কংগ্রেসের দুরবস্থা, একদিকে 21শে জুলাই ভিক্টোরিয়ার সামনে, অন্যদিকে শহীদ মিনারে একটা হচ্ছে কংগ্রেসের, তারপরে বালিরচাটা, পাপড়চাটা, তারাও 21শে জুলাই দিল্লিতে এনসিপিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়রা রাজঘাটে করছে। মামা ভাগ্নের ঝামেলা বেঁধেছে, মদন মামা বালিশে শুয়ে ভাগনাকে ক্রিমিনাল বলে, না মদন মামা বালিশে শুয়ে ভাগনাকে প্রসূন ব্যানার্জি আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন, আর কোনো প্রশ্ন না। আচ্ছা বেশ, আবার ডিসকানেক্ট হয়েছে, ওনার সঙ্গে সমস্যা হচ্ছে। হ্যাঁ বলুন। শেষ মামা ভাগ্নের ঝামেলা বেঁধেছে, মদন মামা বালিশে শুয়ে অভিষেক কাকাকে ক্রিমিনাল বলেছে। গোটা বাংলার মানুষ দেখছে, তাই তো বলছে কত রঙ্গ দেখবো আর, ওহে লাভলি মদন মিত্র। তাই তো বাংলার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, কালীঘাটের দিদির বাড়ি চোর রয়েছে সারি সারি, কালীঘাটের দিদির বাড়ি চোর রয়েছে সারি সারি, দলটা চালায় অভিমদন। মানে দল এখন চালাচ্ছে অভিষেক আর এই কুণাল ঘোষ। কুণালের তো বদন দেখলেই বোঝা যায় সব মিথ্যাচার ছাড়া আর কিছু নেই। দল চালায় অভিবদন, সাত ছেড়েছে মামা মদন। মিটিং বসে খালের পরে, চোরগুলো সব আওয়াজ ছাড়ে, আজ যে নেতার ভাইপোর খাটে, কাল সে আবার বালিশ চাটে, ওহে লাভলি ওহে লাভলি। পশ্চিমবাংলার মানুষ বলছে আর কত রঙ্গ দেখব। ভাইপো চিকিৎসা করাতে বিদেশে পালিয়ে যেতে পারবে না। বাংলার মানুষ ওই দিনের জন্য অপেক্ষা করছে, প্রহর গুনছে। ভাইপো কবে জেলে যাবে, ভাইপোর জেল যাত্রা নিশ্চিত হবে। আমি একদম প্রসূন ব্যানার্জি, আমি আরেকবার যাই। প্রসূন ব্যানার্জি তৃণমূল বিধায়ক চাঁচলের এবং প্রাক্তন আইপিএস আমার সঙ্গে রয়েছেন। আমি আবার প্রশ্ন করছি স্যার আপনাকে, আপনি মানে একজন আইপিএস অফিসারের তো সাধারণ যারা মানুষ তাদের চেয়ে অনেকটা বেশি ইন্টেলিজেন্সের বিভিন্ন সোর্স থাকে, ইত্যাদি থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, সেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল না যখন টিকিটটা পেলেন? এরকম কোনো বিষয় নেই, প্রত্যেক মানুষের কাছে আজকাল তথ্য থাকে, সাংবাদিকদের কাছেও থাকে, আইপিএসদের কাছে একটু বেশি থাকে না, একটু বেশি থাকে, আলাদা করে বিরাট কিছু ক্যাটাগরাইজেশনের দরকার নেই। আচ্ছা, আইপিএসদের কাছে কোনো তথ্য ছিল না যখন টিকিটটা পেলেন? কোনো তথ্য ছিল না স্যার? কোন তথ্যের কথা বলছেন? অভিষেক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এরকম ক্রিমিনাল কাণ্ড ঘটাতো, এই সম্পর্কে কোনো তথ্য ছিল? একটু ক্যামেরা থেকে দূরে যদি যান। দেবাশিস দা একটা প্রশ্ন করছেন। প্রসূনবাবু নমস্কার। হ্যাঁ প্রসূনবাবু নমস্কার। আমার একটা বক্তব্য আছে যে তৃণমূল মানে আমরা বুঝি মমতা ব্যানার্জি। 21শে জুলাইয়ের মঞ্চে আছে, বুঝেছি, তাও একটু দূরে থাকুন। আমি বলছি তৃণমূল মানে আমরা বুঝি মমতা ব্যানার্জি। আপনারাও যারা ইলেকশন লড়েছেন, মমতা ব্যানার্জির মুখটা দেখা যাচ্ছে না, মুখ দেখিয়ে ইলেকশন লড়েছেন, আজকে সেই আপনারা আপনার ফেসটা যদি একটু দেখান স্যার, বিপক্ষে চলে গিয়ে একটা অন্য দলের সঙ্গে রয়েছেন বা অন্য কারোর সাথে রয়েছেন, এটাকে তো সুবিধাবাদিজম বলে। আপনি কি বলবেন স্যার? আপনি কি সুবিধাবাদী? প্রসূন বাবু এই প্রশ্ন করছেন দেবাশিস ঘোষ, একটু ক্যামেরা থেকে দূরে গিয়ে। হ্যাঁ, প্রথম পয়েন্ট হচ্ছে যে বিষয়গুলো বহু চর্চিত হয়েছে, তো বহু চর্চিত হয়েছে, বহুবার বলা হয়েছে
বহু লোক বোকা বোকা স্টেটমেন্টও করেছে। এখন মুশকিলটা হচ্ছে যে আপনারা চালাক চালাক কাজ করছেন। আইডিয়া নিয়ে প্রত্যেকদিন ডিবেট করার তো কোনো মানে হয় না। না, অনেকবার বলা হয়েছে যে তার বিরুদ্ধে কেউ কিছু বলেনি, কেউ কোথাও যায়ওনি, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক পর কেন 4 তারিখের পর এই চৈতন্যের উদয় একটু দূরে স্যার, চোখটা দেখা যাচ্ছে না। আপনারা সমস্যারে 4 তারিখের আগে অবধি আপনাদের এই চেতনা, এই এত কর্তব্যবোধ হয়েছিল। যদি আপনি কথা বলতে দেন তাহলে বলবো, আপনারা ওয়াসনা কিছু বলিনি। না, আমি ফ্রেমটা একটু সেট করে নিতে বলবো, নাহলে স্ক্রিনে ভালো লাগছে না স্যার। একটু আপনি যদি ফ্রেমটা বলতে দেন তাহলে বলবো, একটু দূরে বলবেন এটা বহু আগেই চর্চা হয়ে গেছে, আমি আর এখন বলবো কি নতুন? অনেকবার বলা হয়েছে তাই বলেছি। আমি শুনিনি, আমি এখন শুনতে অঙ্কন, চাইছি। আমার একটা সিম্পল প্রশ্ন স্যার, আপনি একজন আইপিএস অফিসার ছিলেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ক্রিমিনাল হয়ে থাকেন বা যে কথাগুলো আপনারা এখন বলছেন সেই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না যখন টিকিটটা পেলেন? মতন জানিয়ে ভালো লাগে না। আপনি আমার যদি প্রশ্ন করেন, প্রশ্ন করছি স্যার, এটার উত্তর দিন। আপনার প্রশ্নের সময় কোনো কথা আমি বলি না, আমার উত্তরের সময় দয়া করে ফালতু বিরক্ত করবেন। স্যার আপনি কি প্রশ্নটা শুনলেন? বা আপনার প্যানেলের কেউ বিরক্ত করবেন না। ঠিক আছে, হলে করুন, করছি। আপনি প্রশ্নটা শুনলেন স্যার? আপনি কি প্রশ্নটা শুনলেন? আমি আবার করব? হ্যাঁ, আপনি প্রশ্নটা শুনেছি, একবার আপনি বলেছেন। হ্যাঁ, আর একটু দূরে, চোখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাবে না, অনেক সময় এখানে সমস্যা হচ্ছে, শুধু নাক আর মুখ দেখা যাচ্ছে, একটু হাতটা দূরে নিয়ে করুন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিকে সামনে রেখে আবার ইলেকশন লড়ে যে এখনকার অন্যদিকে চলে গেলে, এই তো প্রশ্ন ছিল। না না, এটা প্রশ্ন নয় আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজন আইপিএস অফিসার স্যার, আপনি টিকিট নিলেন যে দলের তরফ থেকে, যে আপনার নাম ঘোষণা করলো, তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো আইডিয়া ছিল না? না তখন কিছু অন্যরকম পরিস্থিতি ছিল? নবজোয়ারটা জানতেন, ওখানে আপনি কথা বলুন যে উত্তরবঙ্গের প্রথম 5 জনের সব থেকে বেশি ব্যবধানে জেতা বিধায়কের সাথে আপনি কথা আইপিএস ভুলে যান না? আমি জনপ্রতিনিধি, ওটা আমার একমাত্র পরিচয়। আরে জনপ্রতিনিধি হওয়ার জন্য টিকিট নিতে হয়েছে। পশ্চিমবঙ্গের 2 পার্টি মিলিয়ে প্রথম 15 এই ফ্রেমটা প্রবলেম রয়েছে। আমি গেস্ট টিমকে রিকোয়েস্ট করব পিসিআর কে ফ্রেমটা একটু সেট করতে। আমি স্যার আপনার কাছে আবার আসবো। আমি একবার সৌরভপ্রিয় দত্তের কাছে যাই, কারণ এটা সেট না করলে মুখটা দেখা যাচ্ছে না সম্পূর্ণ। সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন। সৌরভপ্রিয় বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল বলছেন মদন মিত্র বলছেন উনি সুপারি দিয়ে লোককে খুন করান, মানুষ খুন করান অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলুন। দেখুন, আমার বলার সময় প্লিজ ডিস্টার্ব করবেন না, কারণ আমি একদম আপনাদের অফিসের সামনাসামনি মধ্যে রয়েছি। হ্যাঁ, একদমই করব না সৌরভ। বিষয়টা হচ্ছে যে মদন মিত্র যেটা বলেছেন, সেটা মদন মিত্র যদি প্রমাণ করতে পারেন, সেই ক্ষেত্রে সবকিছু, মানে অনেকে তো অনেক কিছুই বলে। অনেকে বলে যে পুলওয়ামা হামলার সময় নাকি নরেন্দ্র মোদীর হাত ছিল, পুলওয়ামা হামলার বিষয়। তা সেখানে কিছু বললেই সেটাকে প্রমাণ করতে হয়। সেখানে এক রাজ্যপাল বলেছিল এই কথা। তা সেখানে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি এই কথা বলে থাকে যে এই ধরনের ক্রিমিনাল আছে, সুপারি কিলার দিয়ে খুন করায়, তা আমার মনে হয় মদন মিত্র এই কথাটা অনেক আগে বলা উচিত ছিল। তাহলে যারা খুন হয়েছে এই সুপারি কিলার দিয়ে, অন্তত তাদের প্রাণটা বাঁচত। তা আমি মদনদাকে খুব শ্রদ্ধা করি, দীর্ঘদিনের দিদির পুরনো দিনের সৈনিক। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এরকম কোনো অপরাধ থাকে, সেই ক্ষেত্রে মদন মিত্র সঠিকভাবে তদন্তে সহযোগিতা করে এই ব্যাপারে সঠিক প্রমাণ পুলিশের হাতে তুলে দিক, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাস্তি পায়। এর থেকে আর সাধারণ বিষয় কি হতে পারে? আমিও তো বলতে পারি যে কিশোর আমাকে খুনের চেষ্টা। না না, সৌরভপ্রিয় বাবু, আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলবো। না না, সৌরভপ্রিয় দা, আমি একটা সিম্পল কথা, আক্রমণ হয়েছে, ঠিক না? সৌরভপ্রিয় বাবু, তখন মমতার জড়িতটা পুলিশ ছিল, এই পুলিশ তৃণমূলের দালাল ছিল, এই পুলিশ ক্রিমিনালদের প্রশ্রয় দিতে। না না, সৌরভপ্রিয় দা, মদন মিত্রর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলছেন, যে মদন মিত্র তৃণমূল এমন একটা দিন থেকে করতো যখন তৃণমূলের অস্তিত্বই ছিল না, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন সেই থেকে যিনি তৃণমূলে ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2011 পরে সে বেশি ক্রেডিবল নেতা হয়েছে। না 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 না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো বলছি, আমি মনে করি না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো নেতা।
আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ রকের মোস্তান মদন মিত্র রিয়াজ ক্রিমিনাল পিচকে তাল পাতায় ও চোর ক্রিমিনাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি স্বীকার করো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ব্রেকিং নিউজ আছে। 21শে জুলাই তুমি কোথায় যাবে? কালকে তোমার গন্তব্যটা কোথায়? তাহলে ঋতব্রত তৃণমূলের ক্যাম্পে জয়েন করছো, কারণ মমতার ক্যাম্পে তো অভিষেকই থাকবে। আমি একটা কথা বলি, মমতার ক্যাম্পে অভিষেক থাকলে আমার একজন সাংসদ ক্যাম্পে থাকতেই পারে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। নেতা নয় কিন্তু সাংসদ। আমি একটা ব্রেকিং নিউজ দিই, সৌরভ্রিয় দাসী আপনাকে বলতে দেবো, দেবাশিস দাও দ্বিতীয়বার বলেনি। তৃণমূলের অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। অফিসার মারফত টাকা লেনদেনের অনুমতি দেওয়া হয়। কালীঘাট তৃণমূলকে অনুমতি দিয়েছিল হাইকোর্ট, এটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, অর্থাৎ আরো বিপদের তৃণমূল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল, পিসি তৃণমূল, চটিচাটা তৃণমূল, জানি না যে যা নামে ডাকে, সেই তৃণমূল আরো সমস্যায়। এবার যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, স্পেশাল অফিসার নিয়োগ করেও কোনো অ্যাকাউন্টের লেনদেন হবে না। কিশলয় অগ্নিবাণে ব্রেকিং নিউজ, তৃণমূলের অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। অফিসার মারফত টাকা লেনদেনের অনুমতি কালীঘাট তৃণমূলকে দিয়েছিল হাইকোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ। আমি আসি শেষ করুন সৌরভপ্রিয় দা, তারপর দেবাশিসদার কাছে আসবো। সৌরভপ্রিয় দা 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড, শেষ করুন। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যে কথাবার্তাগুলো এখন হচ্ছে, এই বিষয়ে আমি চাই যে মদন মিত্র একজন দলের পুরনো দিনের সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল সৈনিক। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে কথাবার্তাগুলো বলছে, আমি যদি এখানে দাঁড়িয়ে একটা কথা বলে দিই যে আমাকে কিশলয় খুন করার চেষ্টা করেছে, সেটা বললে হবে না, আই হ্যাভ টু প্রুভ ইট, প্রমাণ করতে হবে। এবং এত বড় অভিযোগ যখন উনি কি করে প্রমাণ করবেন? উনি থানায় অভিযোগ করেছেন, একদম থানায় অভিযোগ করেছে, তখন ছিল মমতা চটিচাটা পুলিশ। এখন আচ্ছা এখন হয়তো শুভেন্দু অধিকারী চটিচাটা পুলিশ। আমি আশা করবো শুভেন্দু অধিকারী চটিচাটা পুলিশ, সেই আশা করি মদন মিত্র এই তথ্যকে গুরুত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঠিক শাস্তির ব্যবস্থা করে দেবে। না, অঙ্কন কাউন্টার করছে। দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে মনে করি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে দোষারোপ করে মমতা ব্যানার্জিকে বাইপাস করলে হবে না। অভিষেক যদি মাফিয়া হয়, অভিষেক যদি খুনি হয়, অভিষেক যদি চোর হয়, তাহলে তাকে খুনি, চোর, মাফিয়া সবটাই বানিয়েছেন মমতা ব্যানার্জি। গতকাল পর্যন্ত যখন মমতা ব্যানার্জির কাছে সুযোগ এসেছে, অভিষেককেই প্রোটেক্ট করেছেন, অভিষেককেই বাঘের বাচ্চা বলেছেন। বললেন সব দেশ মাফ হয়ে গিয়েছে। না, এবং বললেন কি যে অভিষেকই ভালো, অভিষেক বাঘের মতো লড়াই করছে। সৌরভপ্রিয় দত্ত, মদন মিত্র এরা কেউ বাঘের মতো লড়াই করছে, তকমা পায়নি। মমতা ব্যানার্জির কাছ থেকে বাঘ সার্টিফিকেটটা অভিষেকই পেয়েছে। সুতরাং এই যে যাকে বাঘ বলেছেন, যে ক্রিমিনালটাকে জন্ম দিয়েছেন রাজনৈতিকভাবে, এর দায়টা মমতা ব্যানার্জিরই। মদন মিত্র বা প্রসূন ব্যানার্জি এরা যদি আজকে অভিষেককে দায় করে মমতাকে বলে না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, হতে পারে না। মমতা ব্যানার্জিও সমান দোষী। দেবাশিসের কাছে আসি, সময় কম না, রাজনৈতিকভাবে শব্দটা ব্যবহার করলে বলে ধন্যবাদ। বলুন দেবাশিস দা, 30 সেকেন্ড। আমার অঙ্কনের কথা শুনে মনে সেই গোপালের কথা মনে পড়ে গেল। গোপালের মাসি ছিল, মাসির কান কামড়ে দিয়েছিল। তো অভিষেক কি করবে আমি জানি না, তো এখানে তো পিসির ব্যাপার। আমার একটাই বক্তব্য, দেখুন আমি এতক্ষণ ধরে বেশ পাজলড হয়ে গেলাম। আমার যেটা মনে হলো যে কোথাও দিদি, কোথাও ভাই, কোথাও ভাইপো, কোথায় বোনপো, এই যে পুরো জায়গাটা এই কয়েকজন মিলে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গটাকে বেশ ঘেঁটে ফেলেছে, এবং আমরাও বসে সেই ঘাঁটা জায়গায় বসে আছি। আমাদের শিক্ষা চুরি হয়ে গেছে, স্বাস্থ্য চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে যাচ্ছে। এবং এই যে অভিষেক ব্যানার্জির মতো লোক, এরা সেবাশ্রয় না কি বানিয়েছিল, সেখানে চোখ টোক দেখাচ্ছে না, আমেরিকায় চলে যাচ্ছে। এবং আজকে আমি বলবো যে মদন মিত্র যে অভিযোগটা করেছেন, এবং আমার মনে হয় অভিষেকের সঙ্গে সঙ্গে মদন মিত্রকে নিয়েও জেরা করা উচিত, যিনি এতদিন জানতেন, বলেননি কেন? সত্যিই তো যেটা সৌরভ বলছিল, যে যদি আগে উনি সুপারি কিলার কথা জানতেন, তো যাদের এগেনস্ট এটা ইউজ হয়েছে তারা তো অ্যাটলিস্ট পানে বেঁচে যেতে পারতো। তাহলে মদন মিত্রকে নিয়েও জেরা করা উচিত আমার মনে হয়, যে অভিযোগ যদি উনি করে থাকেন। বেশ, আপনি বলছিলেন সেবাশ্রয়তে গিয়ে কেন চোখ দেখাচ্ছেন, আমি কয়েকটা অপশন দিচ্ছি। আমি কয়েকটা অপশন দিচ্ছি কোথায় গিয়ে চিকিৎসা করাতে পারেন। আপনাকে কনক্লুডিং দেব, কোথায় গিয়ে চিকিৎসা করাতে পারেন অভিষেক বা চোর ভাইপো, কোট আনকোট খুনি ভাইপো। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনি ভেবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন। ভাইপো, SSKM হাসপাতালে আপনার চিকিৎসা হতে পারে, রিজিওনাল
ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, ওখানে গিয়েও চোখের চিকিৎসা ভালোভাবে করাতে পারেন। আদালত বলছেন যে রাজ্যে সমস্ত ব্যবস্থা আছে। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে করান চিকিৎসা। NRS মেডিকেল কলেজ হাসপাতাল। এত বিদেশে যাওয়ার জন্য লাফালাফি কেন করছেন ভাইপো? কি ব্যাপার আছে? বিদেশে গেলে আর ফিরবেন কি নাকি ফিরবেন না? এই সমস্ত মামলাগুলো একের পর আসছে বলে পালিয়ে যাওয়ার ধান্দা করছেন, সেটা হবে না। কাসেম দা, আচ্ছা অরিজিৎ বক্সি আমার সঙ্গে জয়েন করেছেন। কাসেম দা আসছি। অরিজিৎ বাবু, একদম সময় কম, শোয়ের একদম শেষে এসে একদম কনক্লুডিং কমেন্ট নিচ্ছি আপনার থেকে। কনক্লুডিং কমেন্ট হিসেবে কি বলবেন? মদন মিত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ক্রিমিনাল, সুপারি দিয়ে খুন করাতো, এবং মদন মিত্রকেও নাকি খুন করানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি, খুনি ভাইপো। বলুন, 30 সেকেন্ডস। সারা বাংলা জানে কোনো একজন পন্ডা টাইটেলের এক ভদ্রলোক, যিনি অভিষেক ব্যানার্জিকে মঞ্চের উপর উঠে কতগুলো কটু প্রশ্ন করায় উত্তর না পায় হাত চালিয়েছিলেন, তাকে কোথায় খুঁজে পাওয়া গেছিল? তার মৃতদেহ। এবং শুধু এটাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মাফিয়া রাজ চালাবার জন্য যেখানে যা করার প্রয়োজন মনে করেছেন অভিষেক ব্যানার্জি একতরফা করে গেছেন, ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম উপরে উত্তরবঙ্গ পর্যন্ত। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই অভিষেক ব্যানার্জি আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় তো পুরো ভান্ডা পুরো ফাঁস করে দিল। কমিশনের রেকমেন্ডেশন ছিল 21শে জুলাই 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার, সেখানে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পশ্চিমবঙ্গ সরকার। এবং সবচেয়ে বড় প্রবঞ্চনা যেটা করেছিল, খুব পরিষ্কার কমিশনের রিপোর্টে উঠে এসেছে, এই কমিশনের তথ্য সংগ্রহে সবচেয়ে বেশি অসহযোগিতা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। সুতরাং খুব পরিষ্কার এই বিষয়টা রয়েছে। আমি এক লাইন বলবো, অভিষেক ব্যানার্জি খুব ভীষণভাবে সচেষ্ট রয়েছে ভারতবর্ষের আইনের হাত এড়িয়ে ওই কেইমেন, ফিজি, গ্যালাপাগোস এরকম কোনো জায়গায় যদি কোনোভাবে কেটে পড়তে পারেন চোখের বাহানা, চোখ দেখাবার বাহানা করে। কিন্তু আমার বক্তব্য হলো যে আমার পাড়া আমার সমাধান বলা বড় করে অভিষেক ব্যানার্জি যার প্রবক্তা ছিলেন। অরিজিৎ বাবু, আমার পাড়া আমার, আপনাকে সৌরভপ্রিয়দা একটা কাউন্টার করতে চাইছেন, একটা ছোট্ট সেন্টেন্স। সৌরভপ্রিয়দা, সময় নেই। অরিজিৎ বাবু 1 সেকেন্ড। সৌরভপ্রিয়দা একটা সেন্টেন্স। আমি জানতাম না যে অরিজিৎ বাবু কিন্তু একজন আইনজীবী হয়ে তিনি যে বেআইনি কথাবার্তা বলছেন যে কোন পান্ডাকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুন করিয়েছে, এই করিয়েছে, সেই করিয়েছে, তো এই ব্যাপারে যদি অভিষেক যদি উত্তর দিয়ে দিন, সময় শেষ, উত্তর দিন অরিজিৎ বাবু। আপনি একজন আইনজীবী হয়ে বাবু না শুনে কথা বলবেন না। আমি একবারও খুন করিয়েছে বলিনি। আইনের ব্যাপারটা আপনার থেকে আমি একটু বেটারই বুঝি। আমি বলেছি তার মৃতদেহ কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল সেই খবরটা করেছেন কি? এটাই তো বললাম, তদন্ত হওয়া দরকার রয়েছে। তদন্তটা কি হয়েছে? তাহলে আপনি খুনি বলতে পারেন। বেশ, আমার এখানে শেষ করতেই হচ্ছে না, সময় শেষ, ঘরের লোকেরা সময় শেষ। কাসেম দা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স। বলেন শুভেন্দুবাবু জানতেন, আমার এখানে শেষ করতে হচ্ছে। একই পরিবারের কোট আন কোট চোর ভাইপোকে এবার বাংলার মানুষ কোট আন কোট খুনি ভাইপো কি বলবে? কারণ মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের একদম রয়্যাল বেঙ্গল টাইগার থাকা, রয়্যাল বেঙ্গল টাইগার বলে মনে করি না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বলে শেষ করছি। মদন মিত্র বলছেন কোট আন কোট চোর ভাইপো, কোট আন কোট খুনি ভাইপো বটে, সুপারি দিয়ে খুন করাতো মানুষকে, দ্রুত তার জেলে যাওয়ার ব্যবস্থা করুক সরকার, সেই অনুরোধ রেখে শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরছি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH